তোমরা কাইন্ডলি আমাকে একটু বলবা যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আর এটা আমাদের ফার্স্ট লেকচার। তো ইনিশিয়ালি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা লিটারেচার দিয়ে শুরু করব। আর লিটারেচার কেন প্রয়োজন? লিটারেচার হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং তোমার বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সব জায়গাতেই লিটারেচার থেকে প্রশ্ন থাকে। আর লিটারেচার বাংলাটাও পড়তে হয়, ইংলিশ লিটারেচারও পড়তে হয়। এবং আমরা ট্রাই করব যে লিটারেচার অনেক ডিটেলসে পড়ার জন্য। কেননা তুমি দেখবা জাবিতে কোশ্চেন এমনই আসে যেটা হচ্ছে তোমার জব এক্সামেও টাচ করা হয় না, ওরকম ডিপ লেভেল থেকে কোশ্চেন আসে। তো এই জন্য একটু ডিপলি পড়বো, তোমাদের রেফারেন্স বই দেওয়া হবে, ওই রেফারেন্স বই থেকে তোমরা আবার ফার্দার স্টাডি করবা। যদিও আমাদের ক্লাসের স্লাইড বা ক্লাসের কন্টেন্টের মধ্যে অনেকগুলা বইয়ের মিক্সার, অনেকগুলা বইয়ের থেকে আমি ইনফরমেশন কালেক্ট করে সেভাবে সাজাইছি। আর ক্লাস করলেই তোমার আই গেস পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ক্লাস সবাই একটু বোঝার চেষ্টা করবে এবং মাথায় রাখবা, কারণ এই কোশ্চেনগুলোই দেখবো যে পরীক্ষার হলে তুমি পাচ্ছ। আমার এক একটা ক্লাস এক একটা এমসিকিউ ক্যারি করে। সো যদি কেউ এরকম টার্গেট থাকে যে তুমি একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি সবগুলা ক্র্যাক করবা, তাহলে লিটারেচার ইজ আ মাস্ট। কেননা এইখানে তোমার এই টপিকগুলো অনেকটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। ধরো আদার্স স্টুডেন্ট অন্যান্য টপিক পড়বে, কিন্তু লিটারেচার সবাই পড়ে না বা অনেকে এটা সম্পর্কে জানেও না। কিন্তু তুমি যদি এটা সম্পর্কে পড়ো, প্রিপারেশন নাও, তুমি 1 মার্ক হলেও ওদের থেকে আগে থাকবা। আর এই জায়গাটার কারণে তোমার র্যাঙ্ক আসবে ধরো 1 থেকে 50-এর মধ্যে। আর অনেকের র্যাঙ্ক আসবে ধরো অ্যাভারেজ। সো এই জন্যই যে র্যাঙ্কিং আনতে হলে এই সকল টপিকগুলো একটু সিরিয়াসলি পড়তে হয়। তো সবাই একটু আমাকে এনশিওর করো যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। জি ভাইয়া, দেখা যায়। ওকে। আচ্ছা, সো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের লেকচার 1, এলিট ব্যাচের বাংলা সাহিত্য। এখন বাংলা সাহিত্যের ফার্স্ট টপিক হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। ইংলিশ লিটারেচারও সেম এরকম আছে, যেটাকে আমরা বলি যে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার বা ডিউরেশন অফ ইংলিশ লিটারেচার। তো বাংলা সাহিত্যে এরকম তোমার মেইনলি তিনটা তোমার যুগ বিভাগ আছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে তোমার আধুনিক যুগ। এখন প্রাচীন যুগের ব্যাপ্তিটা যদি দেখি, এটা হচ্ছে 650 থেকে 1200। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। আধুনিক যুগ হচ্ছে তোমার 1800 থেকে বর্তমান। বা তুমি এটাকে মতান্তরে অনেক বইতে এভাবেও থাকে যে 1801 থেকে বর্তমান। তো আমি তোমাদেরকে সবকিছু ডিটেলসেই বলবো যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট বা কোনটা, কেন এরকম ডিভিশনটা আসছে, কেন তোমার আগে প্রাচীন যুগ ছিল, তারপরে মধ্যযুগ আসছে, তারপরে কেন এখন আধুনিক যুগ। সবকিছু এলাবোরেটলি আমরা ডিসকাস করব। ফার্স্টেই খেয়াল করো, এই যে প্রাচীন যুগ, প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। এখানে আমরা যে ডিউরেশনটা, এটা নিয়ে মতবাদ আছে, আমরা হচ্ছে ডিএমএস এরটা ফলো করব। ডিএমএস মিনস হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে, যেটা সেটা। তো দেখো, এই সময়টা থেকে যখন মধ্যযুগ শুরু হয়, এই যে একটা ডিভিশন হয়, এখানে একটা ঘটনার প্রেক্ষিতে এটা ঘটে। আবার মধ্যযুগ থেকে আধুনিক যুগ হয়, এখানেও একটা আর্গুমেন্ট আছে। তো যেহেতু তিনটা তোমার ডিভিশন বা তিনটা ভাগ আছে এখানে, তিনটা বিভাগ আছে, তাহলে তুমি আমাকে বলো যে কয়টা ঘটনার প্রেক্ষিতে এটা ঘটে। তো অলরেডি এটা খুবই ক্লিয়ার যে দুইটা ঘটনার কারণে এটা ঘটে। একটা হচ্ছে তোমার এখানে একটা আর্গুমেন্ট, একটা হচ্ছে এখানে একটা আর্গুমেন্ট। তো প্রাচীন যুগ থেকে যখন মধ্যযুগ হয়, এটা কেন হয়? যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কি কারণে মধ্যযুগ শুরু হয় প্রাচীন যুগ থেকে, তাহলে অ্যান্সার কি হবে? শর্টলি বলো। মুসলিম শাসন রাইট। প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, এটাই পারফেক্ট অ্যান্সার, যে মুসলিম শাসন যখন প্রতিষ্ঠা হয় 1204 সালের দিকে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদবিন বখতিয়ার খলজি এখানে আসে। তো এই প্রেক্ষিতে তোমার মধ্যযুগের ধারাটা শুরু হয়, তার আগে ছিল প্রাচীন যুগ। আবার মধ্যযুগ থেকে আধুনিক যুগ শুরু হয় তোমার এমন আরেকটা কারণ হচ্ছে, এই যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়, তার মাধ্যমে 1800 সালে প্রতিষ্ঠা হয় এবং সেখানে বাংলা বিভাগটাও চালু হয় বা বাংলা ডিপার্টমেন্ট চালু হয় 1801 সাল থেকে। তো এর মাধ্যমে আধুনিক যুগ শুরু। এখন দেখো, এই প্রাচীন যুগের মধ্যে যদি সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শনের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে কি উত্তর হবে? চর্যাপদ। ঠিক আছে। আর মধ্যযুগ বললে সেক্ষেত্রে অনেকগুলা পার্ট থাকে। ধরো এখানে শ্রীকৃষ্ণ কীর্তন পড়া লাগবে, বৈষ্ণব পদাবলীগুলো পড়তে হবে, পুঁথি সাহিত্য পড়তে হবে, তারপরে মর্সিয়া সাহিত্য পড়তে হবে, অনুবাদ সাহিত্য পড়তে হবে। তো মধ্যযুগের মধ্যে হচ্ছে অনেক কিছু। আর আধুনিক যুগের মধ্যে প্রথমত আমরা পড়বো বিভিন্ন প্রতিষ্ঠান, তারপর তোমার বিভিন্ন কবি সাহিত্যিক, এবং এখন পর্যন্ত যারা বর্তমানে তোমার ইম্পর্টেন্ট বা এখনো বেঁচে আছেন, যারা সাহিত্য করতেছে, বা হচ্ছে তোমার আগে যারা ছিলেন, প্রত্যেকের সম্পর্কে ডিটেলস পড়তে হবে এই আধুনিক যুগের মধ্যে। আর এখানে দেখো ছোট একটা পার্ট, যে অন্ধকার যুগ, এটা হচ্ছে কি মধ্যযুগেরই একদম ইনিশিয়াল স্টেজটা, যেখানে মুসলিম যখন শাসনটা প্রতিষ্ঠা হয়, যখন শুরুর দিকের যে ঘটনা, সেটাই হচ্ছে অন্ধকার যুগের ঘটনা। আর যুগ সন্ধিক্ষণ হচ্ছে কি, যেখানে
মধ্যযুগ এবং আধুনিক যুগের একটা মিশ্রণ আছে। মিশ্রণ এই অর্থে যে এখানে যারা তোমার সাহিত্যিকগণ ছিলেন, তাদের লেখার মধ্যে এক একটা সময় দেখা গেছে তারা খুব আপডেটেড কথা বলতেছে, এক এক সময় দেখা গেছে তারা খুব মানে আগের বা তোমার যে প্রাচীন যে ধারা সেটাকে নিয়ে আসছে। ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, আগে তোমার নারী শিক্ষাকে খুব একটা প্রায়োরিটাইজ করা হতো না, কিন্তু আধুনিক যুগে এসে নারী শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো সাহিত্যিকগণ একবার বলছে যে নারী শিক্ষার প্রয়োজন নাই, আবার বলতেছে যে না, নারী শিক্ষা লাগবে। তো এটাই হচ্ছে তোমার যুগ সন্ধিক্ষণ। এখন খেয়াল করে দেখো, যদি আমরা বলি যে এই ঘটনাটা কি, তাহলে মুসলিম শাসন প্রতিষ্ঠা, যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগের সূচনা হয়েছে। এই যে সূচনা, সূচনা হয়েছে কিসের মাধ্যমে? মুসলিম শাসন। মুসলিম শাসন। সালটা যদি স্পেসিফিক বলি তাহলে সাল হচ্ছে কত? 1204 সন। এবং এক্ষেত্রে আমি ছোট করে লিখতেছি, তার পুরো নামটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে আমি এখানে শুধু খলজি লিখি। ওকে। আচ্ছা, বলো তো, ওই সময় যে মুসলিম শাসন আর এই যে খলজি, তিনি আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি তখন কোন এম্পায়ারটা চলতেছিল? তুরস্ক। তুরস্ক। তাহলে এম্পায়ার যদি আমরা ধরি, তাহলে সেটা কোন এম্পায়ারের সাথে কানেক্টেড বলো তো? ভাই অটোম্যান। অটোম্যান সাম্রাজ্য বা অটোম্যান এম্পায়ারের সাথে কানেক্টেড, বা তুর্কি মুসলিম শাসন। এখানে আমরা ব্র্যাকেটে তুর্কি কথাটা লিখে দিই। ওকে। সো এখান থেকে শুধু এই কয়েকটা ইনফরমেশন মনে রাখবা। আর যেহেতু তিনি এসে এখানে শাসন প্রতিষ্ঠা করছে, তার মানে তাকে নিশ্চয়ই কাউকে পরাজিত করা লাগছে। সো ওই সময় আমাদের এই বাংলা অঞ্চলে কোন রাজবংশটা ছিল বলো? সেন। সেন। রাইট, তখন ছিল হচ্ছে তোমার সেন বংশ। ঠিক আছে। তাহলে তিনি এই যে খলজি সাহেব, তিনি যখন আসেন, তিনি এসে কোন রাজাকে পরাজিত করেন? তার নাম কি হবে? লক্ষণ সেন। লক্ষণ সেন। রাইট, তখন যে রাজাকে তিনি পরাজিত করেন তার নাম ছিলেন হচ্ছে লক্ষণ সেন। আচ্ছা। সো এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসো যে মধ্যযুগের মধ্যে 1201 থেকে 1800 সাল, ধরো এই সময়টাতে, তো যখন মুসলিম শাসনটা শুরু হয়, তখন এই যে শুরুর দিকে অন্ধকার যুগ থাকে 1201 থেকে 1350, তাহলে কত বছর? 150 বছর। এটা মনে রাখবা, 150 বছর ব্যাপী অন্ধকার যুগ ছিল। কেন এটা হয়? এটার রিজনটা হচ্ছে যে প্রথম দিকে এসে মুসলিম শাসন যখন প্রতিষ্ঠা হয়, তখন তারা সাহিত্য চর্চাকে খুব একটা পজিটিভলি নেয় না। এই জন্য এখানে যারা তোমার সাহিত্যিক ছিলেন, বৌদ্ধ ধর্মের ছিল বা অন্য ধর্মের যারা ছিল, তাদের সবাইকে বিতাড়িত করা হয়েছে। এবং তারা তখন চলে গেছে কোন অঞ্চলে জানো? তারা তিব্বতে চলে গেছে, নেপালে চলে গেছে। আর এই কারণেই আমাদের যে প্রাচীন যুগের সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন চর্যাপদ, এইটাকে আমরা পাইছি কোথায়? এটাকে পাইছি হচ্ছে নেপালে গিয়ে। এটা কিন্তু এখানে ছিল না। তো এই যে নেপালে গিয়ে পাওয়ার পেছনে মেইন রিজনটাই হচ্ছে যে তখন তারা এখান থেকে চলে গেছে। বৌদ্ধ যারা ছিল বা অন্য ধর্মের যারা ছিল, এখানে সাহিত্য চর্চার ব্যাপারে ছিল, তারা সেখানে চলে যাওয়ার কারণেই ওটা ওইখানে তোমার পরবর্তীতে পাওয়া যায় নিদর্শনটা। আচ্ছা, এখন আসো যে আমরা আধুনিক যুগের মধ্যে বলি, যে যখন 1800 সাল থেকে আধুনিক যুগ শুরু হয়। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি। অন্ধকার যুগে আমরা কি বলতেছি যে তারা এখানে তেমন কোনো ভালো কোনো সাহিত্যকর্ম করতে পারে নাই। যখন মুসলিম শাসনের শুরুর দিকটা ছিল, তারা খুবই এটাকে পজিটিভলি নেয় নাই, দ্যাটস এখানে সাহিত্যকর্মটা খুব একটা হয় নাই। আর যেহেতু সাহিত্যকর্ম এখানে কমে গেছে বা হয় নাই, সেহেতু তোমার এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি অন্ধকার যুগ বলবা। ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে ব্যারেন এজ। ব্যারেন এজ। এই ব্যারেন শব্দটা ইম্পর্টেন্ট, সিনোনিম অ্যান্টোনিমে তোমরা অনেক সময় পাবা। আমরা যে জমি যখন উর্বর বলি, তখন সেটাকে আমরা কি বলি? শুধু জমি না, যে কোনো কিছু যখন ধরো তোমার ভালো আছে, ঠিকঠাক আছে, সেটাকে আমরা কি বলি উর্বর হিসেবে? ফার্টাইল। ফার্টাইল বলি। আর ফার্টাইলেরই তুমি যখন অ্যান্টোনিম ধরবা, সেটা হচ্ছে ব্যারেন। তো এক্ষেত্রে আমরা এটাকে বলছি, ধরো আলো এবং অন্ধকার। আলো মিন্স তখন সাহিত্যকর্ম খুব ভালোভাবে হইছে, অন্ধকার মানে হচ্ছে খুব একটা ভালোভাবে হয় না। বাট দ্যাট ডাজেন্ট মিন যে এখানে কোনো সাহিত্যকর্মই হয় না। এখানে কিন্তু তখনও সাহিত্যকর্ম হইছে। এবং ওই সাহিত্যকর্মগুলা ছিল তোমার গদ্য পদ্য মিশ্রিত। মানে আমরা এখন দেখি যে গদ্য লিখলে তোমাকে গদ্যের স্ট্রাকচারে লিখতে হবে, তুমি যদি কবিতা বা পদ্য লিখো তাহলে সেটা সেই স্ট্রাকচারে লিখতে হবে। বাট তখন ছিল কি, গদ্য পদ্য মিশ্রিত ছিল। গদ্যের মধ্যে এক এক সময় কবিতা দিয়ে দিচ্ছে, কবিতার মধ্যে এক এক সময় গদ্যের কথা লিখে দিচ্ছে সাহিত্যিকরা। এই জন্য একটা মিশ্রণ যেহেতু লক্ষ্য করা গেছে, এইটাকে আলাদা একটা নামকরণ করা হয়েছে এই অন্ধকার যুগের সাহিত্যগুলাকে। বলো তো কি নাম? কাব্য। রাইট, এটা চম্পু হচ্ছে কাব্য। চম্পু কাব্য। এবং এটা থেকে জাবিতে কোশ্চেন ছিল। ঠিক আছে, জাবিতে কোশ্চেন করছে যে নিচের কোনটি চম্পু কাব্যের উদাহরণ। তো এরকম আছে কয়েকটা, আমরা একটু পরেই দেখবো।
এখন আসলে যে আধুনিক যুগ যখন শুরু হয়, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, এইটার ঘটনাটা হচ্ছে তোমার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা। ফোর্ট উইলিয়াম কলেজ কত সনে এটা প্রতিষ্ঠা হয় বলো তো? এটা হচ্ছে 1800 সাল। 1800। এবং ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয়, এটা প্রতিষ্ঠাতার নাম কি? তার নামটা শুনি, প্রতিষ্ঠাতা। লর্ড ওয়েলসলি। লর্ড ওয়ারলি। হ্যাঁ, ওয়েলেসলি বা ওয়েলেসলি, যেভাবে উচ্চারণ করো, যে একজন প্রনাউন্স করছো, ওর উচ্চারণটা ভালো ছিল, আমি যদি অত ভালো পারি না। আচ্ছা দেখো, যে তোমার এখানে বাংলা বিভাগ বা বাংলা ডিপার্টমেন্টটা চালু হয় তাহলে কত সালে? বাংলা চালু লিখি তাহলেই তোমরা ধরতে। 1801। 1801 সন। এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে তোমার আধুনিক যুগের যে ধারাটা ওটা শুরু হয়, মানে এই লেখাগুলো অনেক সমৃদ্ধ হয়, প্লাস এখানে অনেক মডার্ন থিঙ্কিং বা আপডেটেড থিঙ্কিং অ্যাড হয়। যেমন আগে যেটা বললাম, তোমার মধ্যযুগের মধ্যে নারী শিক্ষাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, বাট ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পরে বা এটার মাধ্যমে অনেক কিছু এখানে আসে। আচ্ছা, এখন চলে আসো যে যুগ সন্ধিক্ষণটা তাহলে কি। তো যুগ সন্ধিক্ষণটা হচ্ছে কি, মধ্যযুগ এবং আধুনিক যুগেরই একটা মিশ্রণ, যেটা হচ্ছে 1760 থেকে 1860, তাহলে 100 বছর। তো এই সনটা এবং এই দুইটা সন তোমরা খুব মনে রাখবা। ইনফ্যাক্ট এখানে আমি প্রত্যেকটা ইনফরমেশন যা যা দিচ্ছি, প্রত্যেকটা এক একটা এমসিকিউ, আমি যখন এক্সাম নিব প্রত্যেকটা থেকে প্রশ্ন থাকবে। অ্যান্ড দেন তোমরা পরীক্ষায় যে কোনো যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনোটা পেতে পারো, দ্যাটস ওয়াই প্রত্যেকটা খুব ভালোভাবে মনে রাখবা। তো যুগ সন্ধিক্ষণ আমরা বুঝতে পারছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। একজন এক্সাম্পল দিতে পারবা যে যুগ সন্ধিক্ষণের সময় কোন রাইটার ছিলেন? একজনের নাম যদি বলো। মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধুসূদন দত্ত বললে হবে না, এটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে, কিন্তু বিসিএসও আসে, এই জন্য বিসিএস এর কোশ্চেন আবার অ্যাডমিশনে রিপিট হয়। এই জন্য ইম্পর্ট্যান্ট। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি হচ্ছে একবার বলতো যে তিনি নারী শিক্ষাকে পছন্দ করে, আবার বলতেছে নারী শিক্ষাকে প্রয়োজন নাই। তো এই যে একটা তোমার যুগ সন্ধিক্ষণ, দুই ধারার কথা, দ্যাটস এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি ধরা হয়। তার সম্পর্কে আমরা আরো পড়বো, তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন, তাকে তোমার আলাদা একটা নিকনেম হিসেবে ডাকা হয়, সবকিছু আমরা ডিটেলস পড়বো। এখন আমরা চলো নেক্সট টপিকে যাই। যে অন্ধকার যুগ যে বললাম আমরা এখানে, 1201 থেকে 1350, 150 বছর, এই সময়টার একটু ডিটেলস আমরা পড়বো। আরেকটা কথা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি, ধরো পরীক্ষায় অপশন দেওয়া হয়েছে নিচের কোনটি মধ্যযুগের ব্যাপ্তি। অপশন এইভাবে দিলাম আমি, যে 650 থেকে 1200, 1200 থেকে 1800, 1201 থেকে 1800, 1800 থেকে বর্তমান, তাহলে কি অ্যান্সার করবে তোমরা? এবিসিডি। আমি কি আবার রিপিট করবো কোশ্চেনটা? জি ভাইয়া, আবার রিপিট করেন। আমি জিজ্ঞেস করছি মধ্যযুগের ব্যাপ্তিটা কখন। অপশন হচ্ছে চারটা, প্রথমটা 650 থেকে 1200, দ্বিতীয়টা 1200 থেকে 1800, তৃতীয়টা 1201 থেকে 1800, চতুর্থ হচ্ছে 1800 থেকে বর্তমান। কি হবে বলো? 1201 থেকে 1200 থেকে 1800। 1800। 1201 থেকে 1201 1800। থেকে 1800। আচ্ছা, যারা 1200 থেকে বলছো ঠিক। তোমাদের অ্যান্সার কিন্তু ভুল, এটা হবে 1201 থেকে। মনে রাখবা অপশনে যখন এইভাবে থাকবে, যেমন প্রাচীন যুগ শেষ হয়েছে কোথায়? 00-তে, বাট তার মানে পরেরটা 1 থেকে শুরু হবে। তো 00 যদি থাকে যেমন 1200 থেকে 1800, তাহলে সেটা উত্তর হবে না। হ্যাঁ, বাট যদি ধরো এইভাবে আছে যে 1201 অপশনেই নাই, অপশন আছে এরকম যে 650 থেকে 1200, 1200 থেকে 1800, 1800 থেকে বর্তমান, আরেকটা বলা হলো যে ধরো 1760 থেকে এরকম, তখন গিয়ে তুমি এটা চুজ করতে পারো। যখন এইভাবে থাকবে তখন অফকোর্স তোমাকে এক থেকে এটা চুজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? এই জন্য এমসিকিউতে আবার তোমরা কনফিউজড হয়ে যাবে না, এগুলোই কিন্তু এক একটা এমসিকিউ, বি কেয়ারফুল। এখন আসো অন্ধকার যুগ। তো অন্ধকার যুগ কত থেকে কত? 1201 থেকে 1350, 150 বছর। কেন হয়? এখানে খুব সুন্দর করে রিজনটা বলা আছে, যে বখতিয়ার খলজি 1204 সালে রাজা লক্ষণ সেনকে হারিয়ে বাংলা অঞ্চল দখল করে জয় করেন। এই জন্যই তোমার এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। কোনটা? মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। দ্যাটস শুরুর দিকে তারা সাহিত্যকর্মকে খুব একটা পজিটিভলি নেয় না। এখানে যে সকল সাহিত্যিকগণ ছিলেন তারা বরঞ্চ এখান থেকে তোমার শিফট করছে কোথায়, মাইগ্রেট করছে তিব্বত, নেপাল, এই অঞ্চলগুলোতে। এই জন্য এখানে তেমন কোনো ভালো সাহিত্যকর্ম হয় না।
এই অন্ধকার যুগে তারপরে অনেকগুলো সাহিত্য রচনা হয় যেগুলোর ভিতরে তোমার গদ্য এবং পদ্য মিশ্রিত ছিল। দ্যাটস এটাকে কি বলা হয়, এটাকে চম্পু কাব্য বলা হয়। এবং এখান থেকে যেহেতু কোশ্চেন ছিল যে চম্পু কাব্য মানে কি, চম্পু কাব্যের এক্সাম্পল কি, এক এক শিফটে এক একটা কোশ্চেন ছিল। তো বলো, এই চম্পু কাব্যের এক্সাম্পল হচ্ছে তোমার এই শূন্য পুরাণ, শেখ সুবোধয়া, আর একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্কল। এখানকার প্রত্যেকটা রাইটারদের নামগুলো আমরা একটু মনে রাখবো। শূন্য পুরাণের রাইটারের নাম হচ্ছে রামাই পণ্ডিত। কি নাম? রামাই পণ্ডিত। ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা। শূন্য পুরাণ কে লিখছে? রামাই পণ্ডিত লিখছে। শেখ সুবোধয় কে লিখছে? সেটা লিখছে হচ্ছে হুলাউদ মিশ্র। ঠিক আছে, হুলাউদ মিশ্র। আর প্রাকৃত পৈঙ্কল কে লিখছে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে শ্রীহর্ষ। 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 রাইট। তো এই শূন্য পুরাণ যেটা, এটার মধ্যে দেখো দুইটা শব্দ আছে, শূন্য আর একটা পুরাণ। তো মনে রাখবা, শূন্য কোন ধর্মের সাথে কানেক্টেড বলো তো? বুদ্ধিস্ট। বৈদ্ধ। বৈদ্ধ। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে কানেক্টেড, বৌদ্ধ। আর পুরাণ হচ্ছে তোমার হিন্দু ধর্ম থেকে। ঠিক আছে। আর এটার মধ্যেই তোমার একটা কবিতা আছে, তাই না? খুব পপুলার, সেটার নাম কি? নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা, বা অনেকে অন্যভাবে উচ্চারণ করে নামটা, বাট এতটুকু মনে রাখলে হবে যে নিরঞ্জনের উষ্মা এখানে। অ্যান্ড শেখ শুভোদয়া। ভাইয়া নিরঞ্জনের বিষ্ণু এটা কোনটায়? এটা তো শূন্য পুরাণেই, নাকি শেখ শুভোদয়াতে কনফিউজ করে দিছো? লেট মি চেক। ভাইয়া না, এটা তো শেখ শূন্য সুবিধা হওয়ার পুরাণে। কথা। শূন্য শূন্য পুরাণেই পুরাণে হবে। ভাইয়া। ঠিক আছে, শূন্য পুরাণেই হবে। আচ্ছা। আর শেখ শুভোদয়াতে আসো এখন। তো শেখ শুভোদয়া হচ্ছে কে লিখছে? হুলাউদ মিশ্র লিখছে। ওই যে শেখ জালালউদ্দিন তাবরিজির নাম শুনছো না, তাকে নিয়ে আর কি লেখা। অ্যান্ড প্রাকৃত পৈঙ্কল লিখছে হচ্ছে শ্রীহর্ষ। তো এই কয়েকটা জাস্ট আমরা এখান থেকে মনে রাখবো, আমরা আরো ডিটেলসে না যাই, কারণ প্রয়োজন নেই অ্যাকচুয়ালি দিন শেষে। এতগুলো ইনফরমেশন যদি মনে রাখতে পারো, তুমি এখান থেকে যে কোনো এমসিকিউ কারেক্ট করতে পারবে এডমিশনে। আচ্ছা, এখন এখান থেকে কোশ্চেন কিভাবে ছিল ওইটা একটু বলে দিই। যেহেতু কোশ্চেন ছিল যে নিচের কোনটি চম্পকাব্য, অপশনের ভিতরে অনেকগুলো নাম ছিল, আর একটা অপশন ছিল শূন্য পুরাণ, এটা একটা ছিল। আরেকটা ডিরেক্টলি অন্য শিফটে কোশ্চেন ছিল যে শূন্য পুরাণের রাইটারের নাম কি? রামাই পণ্ডিত। আরেকটা ছিল তোমার এরকম যে এই যে এখান থেকে যে শেখ সুবোধা প্রাকৃত পঙ্কল, তার মানে যে কোনো ওয়েতে এখান থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা এখান থেকে ব্যাপ্তি পড়বা, রিজন পড়বা, এই যে গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য পড়বা, এক্সাম্পল গুলো পড়বা, তাদের রাইটারদের নামগুলো পড়বা, দ্যাটস অল। এখন আমরা একটু প্রাচীন যুগের ভিতরে চলে আসি আবার। প্রাচীন যুগের ডিটেলস পড়বো এখন। প্রাচীন যুগ বললে দেখো, সব থেকে উৎকৃষ্ট বা সব থেকে বড় নিদর্শন হচ্ছে চর্যাপদ। কি নাম? চর্যাপদ। এবং এই চর্যাপদেরই অনেকগুলা নাম আছে। একটা হচ্ছে চর্যাপদ, একটা চর্যা গীতিকা, তারপর দেখো চর্যা গীতি, চর্য বিনিশ্চয়, দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা। এখন এই চর্যাপদের দেখো অনেকগুলা নাম। তার মধ্যে আমরা বলছি কি, এই দুইটা নাম শুধু মনে রাখতে হবে, বেশি বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ চর্য বিনিশ্চয়, আর একটা হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা, এটসেট্রা। ওকে। দেখো, চর্যাপদ আবিষ্কার করছে কে? আবিষ্কারক হচ্ছে তোমার হরপ্রসাদ শাস্ত্রী, এটা মনে রাখতে হবে। কত সালে আবিষ্কার করছে? 1907 সালে আবিষ্কার করছে। কোথা থেকে আবিষ্কার করছে? নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি বা তোমার রাজ গ্রন্থশালা থেকে এটা আবিষ্কৃত হয়। তো এখানে মনে রাখবা যে হরপ্রসাদ শাস্ত্রী যিনি এটা আবিষ্কার করেন, তার একটা উপাধি ছিল। উপাধিটা কি? মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়। তো আমি এখান থেকে এমসিকিউ গুলো কারেক্ট করে দিচ্ছি, দেখো। প্রশ্ন আসতে পারে যে চর্যাপদ আবিষ্কার করছে কে? হরপ্রসাদ শাস্ত্রী, এটা মনে রাখবা। কত সনে আবিষ্কৃত হয়? 1907 সনে আবিষ্কৃত হয়। কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপালের রাজ গ্রন্থশালা বা রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কৃত হয়। এবং যিনি আবিষ্কৃত হয় তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। আর নামের ব্যাপারে যদি বলি, দুইটা নাম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চর্য বিনিশ্চয়, আর একটা হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা। তো এই যে এইটা, এই নামটা হচ্ছে মূলত শিরোনাম। আমি শিরোনাম কেন বললাম? কারণ হরপ্রসাদ শাস্ত্রী যখন 1907 সালে এটা আবিষ্কার করেন, এবং তিনি এটাকে পরবর্তীতে একটা বই আকারে ধরো পাবলিশ করে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। তো যখন পাবলিশ করে, তখন শুধু তিনি চর্যাপদ বইটাই মানে পাবলিশ করে না, তিনি তার সাথে আরো তিনটা বই অ্যাড করেন। একটা ছিল তোমার ডাকার নব, একটা ছিল সরহপার দোহা, একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা। তার মানে এই যে চারটা বই চর্যাপদ সহ,
এই 4টা বইকে একত্রিত করে তিনি একটা মানে প্রকাশনা থেকে প্রকাশ করেন, যেটার নাম ছিল, ওই শিরোনামটা ছিল 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষা বৈদ্য গান ও দোহা। আচ্ছা, এখন আমরা স্পেসিফিক যদি চর্যাপদে আসি, তাহলে চর্যাপদের নামের মধ্যে এটা একটা, আর চর্যাপদের আরেকটা নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এইটার তাৎপর্যটা হচ্ছে কি, যে চর্যাপদ মূলত কি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে চর্যাপদ কেন লেখা হয়েছে, এটা কি, ধরো আমরা বললাম যে সাপোজ ধরো অপরিচিতা যে গল্পটা, ওইটা কি নিয়ে লিখা হয়েছে, যদি বলো, বলো তো কি নিয়ে লিখা হয়েছে অপরিচিতা, তোমাদের বাংলা ফার্স্ট পেপারের প্রথমটা, অপরিচিতা কি নিয়ে লেখা হয়েছে, মেইন জিসটা কি, থিমটা কি? যৌতুক রিলেটেড। যৌতুক, বা হচ্ছে বিয়ের সময় যে একটা ইয়ে হয় না, ডৌরি সিস্টেম, ওইটাকে নেগেটিভলি এখানে প্রকাশ করা হয়েছে যে এটা ঠিক না। তো চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে কি, এইটার যদি তাৎপর্যটা বলি, এইটা বোঝানো হচ্ছে যে তোমার লাইফস্টাইলটা কেমন হবে। লাইফস্টাইল বলতে যে আমরা একটা কাজ করব, একটা কাজ করা ঠিক হবে না, ওই জিনিসটা যে কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয়। তো চর্যাচর্য বিনিশ্চয়ের এই জন্য অর্থটা পরীক্ষা আসে, যেটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে যে কোনটি আচরণীয়, মানে কোনটি তোমার করা উচিত, আর কোনটি আচরণীয় নয়। কথা বুঝছো? মানে তোমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত। তোমরা একটু পরে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এটা কিভাবে প্র্যাকটিক্যালি বোঝানো হয়েছে, কারণ এটার মধ্যে অনেকগুলা প্রবাদ আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা লাইনেরই আলাদা আলাদা করে বিশেষত্ব আছে, আমরা একটু পরে সেটা দেখবো। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝছো কনসেপ্টগুলা কি কি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কারো কোনো কনফিউশন থাকলেও বলতে পারো কোনো টপিকে। ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো ঠিক আছে, আমরা নেক্সট টপিকে আগে দেখো, চলে আসো এটাতে, চর্যাপদের প্রকাশ। তো চর্যাপদ প্রকাশ করছে কে, অলরেডি আমরা ক্লিয়ার করলাম যে হরপ্রসাদ শাস্ত্রী এটা প্রকাশ করছে কত সনে, 1916 সনে। আচ্ছা, এবং কোথা থেকে এটা পরিষ্কার প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে তোমার বঙ্গীয় সাহিত্য পরিষদ, দেখো এই নামটা মনে রাখবা, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়েছে, এবং এটা কলকাতায় অবস্থিত। দেন দেখো, যে কথাটা একটু আগে আমরা তোমাদেরকে বললাম, যে তিনি যখন এটা প্রকাশ করেন, কি নামে প্রকাশ করেন, নাম ছিল হচ্ছে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা নামে এটাকে প্রকাশ করেন। এবং এটার মধ্যেই কয়েকটা গ্রন্থ ছিল, কি কি, একটা হচ্ছে যে চর্যাপদ, যেটা অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয়, এটা একটা, ডাকার নব এটা একটা, সর্বপদের দোহা এটা একটা, কৃষ্ণপদের দোহা একটা একটা। তার মানে আমি যদি বলি এখানে টোটাল কয়টা গ্রন্থ ছিল, টোটাল ছিল হচ্ছে 4টা, চর্যাপদ সহ 4টা, বাকি 3টা আর কি। এখন হরপ্রসাদ শাস্ত্রী, দেখো এটা প্রকাশ করছে কলকাতা থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এবং এটাও আমরা ক্লিয়ার করলাম যে এটা হচ্ছে তোমার নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করা হয়েছে। বাট প্রশ্ন করতে পারো না যে কেন হরপ্রসাদ শাস্ত্রী এখানে এটা প্রকাশ করার জন্য আগ্রহ বা ইন্টারেস্ট তার মধ্যে কাজ করে। তো তিনি হচ্ছে মূলত একটা বই পড়েন, ঠিক আছে, ওই বইটা পড়ার পরে তার কাছে এটার প্রতি ইন্টারেস্ট আসে, এবং ওই বইয়ের মধ্যে বলা ছিল এই চর্যাপদ, তারপরে নেপালের এখানে এই জিনিসগুলোর যে কালেকশন আছে, এই জিনিসগুলো বলার, জানার পরে তিনি এর সম্পর্কে আগ্রহ থেকে সেখানে যান, এগুলোকে আবিষ্কার করেন, এবং পরবর্তীতে দেখো 1916 সালে তিনি একটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটার সাথে আদার্স যেগুলো ছিল সবগুলোকে তিনি প্রকাশ করেন। এখন আসো যে এই চর্যাপদের আরো কিছু ডিটেলস, যে চর্যাপদ কোন ছন্দে রচিত, তাহলে এটা হচ্ছে কি ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, এবং এটা কোন আমল বা কোন সময়ে কোন প্রেক্ষাপটে এটাকে লিখা হয়, দেখো এটাকে লিখা হয় মূলত পাল আমলে। দেন দেখো এটার ভাষাটা কি, এই চর্যাপদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় আলো আধারী ভাষা। এটার একটা অপর নাম আছে, সেটা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। এখন প্রশ্ন করতে পারো যে ভাই এটার মানে কি, আলো আধারী কেন বলতেছি বা সান্ধ্য কেন বলতেছি। এইটার পেছনে রিজনটা হচ্ছে, দেখবা তুমি চর্যাপদের ভাষাটা এমন যে কিছুটা তুমি বুঝতেছো, কিছুটা তুমি বুঝতেছো না, মানে একবার তোমার মাথায় ঢুকতেছে, একবার ঢুকতেছে না। দ্যাটস একবার বলতেছে যে একবার আলো একবার আধার, বা একবার আলো একবার অন্ধকার, এরকম। আর এই চর্যাপদের যে টিকা ব্যাখ্যা করো, টিকা মানে কি, ধরো শব্দার্থ আমরা পড়ছি না আগে অনেকটা, তো কোন একটা কিছু যখন তুমি সাহিত্য পড়বা, ওই লেখক ওইখানে এক একটা শব্দচয়নের মাধ্যমে এক একটা জিনিসকে সে রিপ্রেজেন্ট করে। যেমন দেখবা জীবন ও বৃক্ষ, যে তোমার সাহিত্যটা ছিল সেখানে, মানে যে সাহিত্যিক ছিলেন তিনি জীবনকে বৃক্ষের সাথে কল্পনা করছেন। সেটার মধ্যেই বলা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে কিসের সাথে কম্পেয়ার করছেন, বলো তো, বলতে পারবা? রবীন্দ্রনাথ ঠাকুর জীবন ও বৃক্ষে জীবনকে নদীর সাথে। ভাই নদীর সাথে। নদীর সাথে, এই জন্য আবার ওই রাইটার
মোতাহার হোসেন চৌধুরী, তাই না? তিনি আবার হয়তো ওইটাকে কম্পেয়ার করছিল যে তিনি নদীর সাথে কেন কম্পেয়ার করছে, এই জন্য তাকে একটু ক্রিটিক্যালিও জাজ করছে যে এটা নদীর সাথে হবে না, কারণ নদী এক সময় গিয়া শেষ হয়ে যায়, সাগরে বিলিয়ে যায়। বাট জীবন তো এরকম না, জীবন হইতে হবে গাছের মতো। তো দেখো এই যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু টিকার মাধ্যমে আবার ব্যাখ্যা করতে হয় যে আমি কোনটা দ্বারা কোনটাকে রিপ্রেজেন্ট করছি, বা এইগুলাকে পরবর্তীতে অন্যান্য যারা সাহিত্য সম্পর্কে রিসার্চ করে, স্টাডি করে, অনেকে পিএইচডিও করে, ঠিক আছে, তখন তারা আবার এগুলা এভাবে প্রকাশ করে আর কি। আচ্ছা, তারপর চলে আসো যে এটার অনুবাদ হয় বিভিন্ন ভাষাতে। তো তিব্বতী ভাষায় যে অনুবাদটা, সেটা হচ্ছে অনুবাদ করেন কীর্তিচন্দ্র, আর এটা আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। তো আবিষ্কারকের নামটা মনে রাখবা, এবং যিনি অনুবাদক তার নামটা মনে রাখবা। দেন আসো যে চর্যাপদের মধ্যে বলো, এখান থেকে যদি কোশ্চেন আসে এরকম যে নিচের কতজন পদকর্তা সম্পর্কে বলা আছে, 24 জন না 23 জন, তাহলে কি অ্যান্সার হবে? মানে অপশনের ভিতরে তোমার 24 হবে আনসার। 23 24 যদি দুইটাই থাকে, তখন কিন্তু অ্যান্সার তোমাকে করতে হবে হচ্ছে 24 জন। এটা মনে রাখবা। আমি আরেকবার রিপিট করি, চর্যাপদের মধ্যে টোটাল পদকর্তা হচ্ছে তোমার 23 জন, যেটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 24 জন যেটা বলছে হচ্ছে সুকুমার সেন। আবার পদ সংখ্যা হচ্ছে তোমার দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে হচ্ছে 50টি এবং সুকুমার সেন বলছেন 51টি। এখন যদি এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ ফর্ম করে, যদি এভাবে ডিরেক্টলি কোশ্চেন করা হয় যে পদকর্তা কয়জন, তখন কিন্তু তোমাকে অ্যান্সার চুজ করতে হবে, যদি দুইটাই থাকে 24 জন। এখানে যদি পদ সংখ্যা জিজ্ঞেস করা হয়, দুইটাই থাকলে 51 জন। আর যদি স্পেসিফিকলি ধরো কোশ্চেন করা হয় যে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কয়জন, তখন 23 জন দিবা, বা 50টা, মানে 50টা পদ সংখ্যা সেটা বলবা। আর এমনিতে স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাই ধরা হয়। তো অনেক সময় যদি এইভাবেও কোশ্চেন আসে যে নিচে কতজন পদ সংখ্যা বা পদ কর্তা আছেন, তখন এই 24 বা 51 এটা অপশনেই থাকে না। ধরো 23 থাকবে, বাকিগুলো খুব দূর দূরান্তে থাকবে, তখন এমনিতেই তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, চলে আসো নেক্সট টপিকে, দ্যাট ইজ চর্যাপদে কতগুলো পদ পাওয়া গেছে। তো আমরা এখানে দেখলাম যে পদ সংখ্যা হচ্ছে টোটাল 50টা বা মতান্তর 51টা, কিন্তু পদ পাওয়া গেছে বা খুঁজে পাওয়া গেছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 46.5। এখন 46.5 মানে কি? 46.5 মানে হচ্ছে তোমার একটা পদ আছে যেটার অর্ধেক পাওয়া গেছে, এবং ওই কারণেই এখানে এটা 46.5 নামটা দেওয়া হয়েছে। তোমরা যদি খেয়াল করে এখানে দেখো যে কোন কোন পদগুলা পাওয়া যায় নাই। এই যে 23-এর অর্ধেক পাওয়া গেছে, বাকি অর্ধেক পাওয়া যায় না, যেটা লিখছে হচ্ছে মানে ভুসুকুপা। এবং 24 নম্বরটা পাওয়া যায় নাই, 25 নম্বরটা পাওয়া যায় নাই, 48 নম্বরটা পাওয়া যায় না। তো দেখো এখানে তিনটে এবং আরেকটার অর্ধেক, দ্যাটস এ তোমার 46.5টা পাওয়া গেছে, বাকিগুলা পাওয়া যায়নি, এটা মনে রাখবা। দেন আসো যে তোমার চর্যাপদের মধ্যে পদকর্তা যারা আছেন তাদের মধ্যে যারা প্রমিনেন্ট, এখানে তো আমরা পড়লামই অলরেডি যে 23 জন পদকর্তা। তো 23 জন সম্পর্কে পড়ার তো প্রয়োজন নেই, কিন্তু যারা স্পেসিফিকলি ইম্পর্টেন্ট যারা, তাদের সম্পর্কে পড়তে হবে। প্রথমেই দেখো যে কান্নুপা, এই কান্নুপা অনেক বেশি ইম্পর্টেন্ট, তিনি সব থেকে বেশি পদ লিখছেন। এই চর্যাপদের মধ্যে যতগুলো পদ আছে, তার মধ্যে সব থেকে বেশি পদ লিখছেন হচ্ছে এই কান্নুপা। কতগুলা লিখছেন? 13টি। এরপরে দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে তোমার লুইপা। লুইপা সব থেকে আদি কবি, লুইপা। কি বললাম? লুইপা। আর প্রথম পদ রচয়িতা, সেটাও যদি বলা হয় তাহলেও কিন্তু এই লুইপা। এবং তিনি প্রথম পদটা লেখার কারণেই তাকে একটা আলাদা, তোমার ধরো ডাকনাম বা আলাদা একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিনি আদি কবি, তার আরেকটা অ্যাডজেক্টিভ। এখন প্রথম পদটা তাহলে কি? প্রথম পদটা হচ্ছে কা আ তরুবর পঞ্চবিঢাল চঞ্চল চিত্তে পৈঠাকাল। এখন তোমরা বলতে পারো যে ভাই এটার মানে কি? মানে হচ্ছে কা মানে হচ্ছে মানুষের শরীর, বুঝছো? আর তরুবর পঞ্চবিঢাল এখানে বোঝানো হচ্ছে যে মানুষের 5টা পঞ্চ ইন্দ্রিয় আছে। বলো তো কি কি পঞ্চ ইন্দ্রিয়? কি কি আছে ইন্দ্রিয়, বলো। অ্যান্সার তো করতে হবে। আনমিউট করে কেউ একজন বলো যে মানুষের 5টা ইন্দ্রিয় কি কি। একটা তো বলো, 5টা নামে পারবা না, একটা দুইটা তো পারবা। ভাই চোখ কান নাক আর কি? তিনটা। তিনটা হইছে, আর আর বলো। চোখ, কান, নাক, হ্যাঁ। আর কি হইতে গলা। পারে? গলা। গলা তুমি ধরতে পারো, ধরো না, জিহ্বা, গলা, এটা একটা ধরতে গলা। পারো। হ্যাঁ,
ঠিক আছে, জিহ্বা, গলা, এরকম। তারপরে আরেকটা কি যেটা বাকি আছে এখনো? সবগুলোই হয়ে গেছে, তোমাদের একটা বাকি আছে। আরেকটা হচ্ছে স্কিন, ত্বক। এই যে অনেক চ্যাটে লিখছে, ওটা কারেক্ট। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ ত্বক দিয়েও কিন্তু তুমি অনেক কিছু অনুভব করতে পারো, যে কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা কিরকম হইতে পারে, তাই না? তো এই যে 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 সকল জিনিস দিয়ে আমরা সেন্স কালেক্ট করি, ওইটাকেই তো আমরা ইন্দ্রিয় বলি, তাই না? তো এই ক্ষেত্রে ত্বক একটা জিনিস। তারপরে চোখ, তো অবশ্যই চোখ হচ্ছে ফার্স্ট। আমরা যখন কোনো কিছুকে গুণ বিচার করি, প্রথমেই আমরা বিচার করি চোখ দিয়ে, যে দেখে কেমন। তারপর কি, ধরো শুনে কেমন, কান সেক্ষেত্রে। তারপরে ঘ্রাণ কিরকম। তারপর ধরো টেস্ট কিরকম, সেক্ষেত্রে ধরো গলা, জিহ্বা, এগুলা অ্যাড হবে। আর ত্বক, এটা একটা। আর তোমাদেরকে যদি একটা দুইটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদিও বায়োলজির প্রশ্ন হয়ে যাবে, বাট দেখি পারো কিনা। মানুষের সব থেকে বড় অর্গানের নাম কি? মানুষের ত্বক। শরীরে, সেটাও কিন্তু স্কিন। স্কিন স্কিনি। হচ্ছে সব থেকে বড় ত্বক, অর্গান। অ্যান্ড আরেকটা প্রশ্ন করি, যে মানুষের সব থেকে শক্ত, স্ট্রং অর্গানের নাম কি? মানে পেশির নাম কি? হাড় বললো না, হাড় কিন্তু পেশি না। মানে সব থেকে শক্ত পেশির নাম কি? হাড় তো শক্তই, ওটা তো লোহার মতো শক্ত। বাট এই যে স্কিন টাইপ, এটাকেই তো আমরা আর পেশি বলি বা এগুলা বলি, তাই না? এইটার মধ্যে সব থেকে শক্ত কোনটা? ভাইয়া জিব্বা। রাইট, এটা হচ্ছে জিহ্বা। পঞ্চম দাঁত বললাম। দাঁত তো ওটা কনক্রিটের মতো, ওইটা তো আর পেশি না। দাঁত। সব থেকে শক্ত হচ্ছে তোমার জিহ্বা। মানে আমি জিজ্ঞেস করছি কি, যে পেশির মধ্যে, মানে এই যে মাংস বা গোস্ত এই টাইপের মধ্যে সব থেকে শক্ত কোনটা, সেটা হচ্ছে মানুষের জিহ্বা। কারণ মানুষের জিহ্বা কিন্তু অনেক পাওয়ারফুল। লাইক তুমি যদি এটাকে ফোর্স দিয়ে একটা দাঁতকেও ফেলে দিতে পারবা। তো দাঁত একটা ধরো নড়নড় করতেছে, তুমি জিহ্বা দিয়ে এমন ফোর্স দিয়েছো যে দাঁত পড়ে গেছে, এরকম হইতে পারে, এটার হিউজ পাওয়ার। তো এই হচ্ছে দুইটা জিনিস এমনি জিজ্ঞেস করলাম। এখন আসো, আবার আমরা পড়াতে ব্যাক করি। তো এই যে কাতর উপর পঞ্চমী ঢাল, মানুষের পাঁচটা ইন্দ্রিয়, চঞ্চল চিত্তে পৈঠাকাল, এটা দিয়ে কি বুঝাইছে? যে তুমি এই চোখ দিয়ে যা দেখতেছো, কান দিয়ে যা শুনতেছো, নাক দিয়ে যা ঘ্রাণ নিতেছো, এগুলাকেই প্রায়োরিটাইজ করলে হবে না, তোমাকে মানে ভালো কিছুকে চুজ করতে হবে। তো এটাকে আমি যদি ইহকালের কথা চিন্তা করি, তাহলে জিনিসটাকে তুমি এইভাবে নেওয়া উচিত, যে তোমার ইমপ্রেস করা উচিত না। ইউ জাস্ট নিড টু ইমপ্রুভ ইউর সেলফ, কারণ আদার্স উইল চেজ ইউ। বাট তুমি যদি নিজেকে মানে ইমপ্রুভ না করে শুধু চোখে দেখতেছো, পছন্দ করতেছো, বা যে কোনো জিনিস সেটার পেছনে ছুটতেছো, তাহলে সেটাকে পাবা না। ঠিক আছে? সো ওয়ার্ক অন ইউর সেলফ, নিজেকে ডেভেলপ করো, নিজেকে ইমপ্রুভ করো, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি সবাই তোমাকে ফলো করতেছে বা চেস করতেছে। সো এখানে এটাই বোঝানো হয়েছে, যদিও এটা পরকাল ইহকাল দুইটাকে কানেক্ট করে, যে তুমি ইন্দ্রিয় দিয়ে যাই দেখো সেটার প্রতি ফল করলে হবে না, বরং তোমাকে তোমার নিজের কাজ করতে হবে, দিন শেষে ভালো কাজ করতে হবে। অ্যান্ড পরকালে যাতে করে তুমি যিনি আছে সন্তুষ্টি লাভ করতে পারো, দেন ভালো কিছু পেতে পারো আর কি, ফিউচার রিওয়ার্ড হিসেবে। তাই হোক আমি পয়েন্টটা বুঝাতে পারছি। আরেকটা দেখো, যে প্রাচীন কবি, প্রাচীন কবি হচ্ছে শবরপা। এখন তোমরা এখানে কোশ্চেন করো, এই যে অলরেডি মানে আমার মনে পড়ে যে সিয়াম একবার আমাকে কোশ্চেন করছিল, যে ভাই আদি কবি লুইপা, প্রাচীন কবি শবরপা, এটা আবার কেন? দুটো তো সেম জিনিস মনে হচ্ছে না? তো আদি কবি বলা হয়েছে যে প্রথম পদটা যে লিখছে সেই হিসাবে, যে প্রথম পদ লিখছে, দ্যাটস সে আদি কবি। এবং এটাকে মনে রাখার একটা টেকনিকও আছে, সেটা হচ্ছে আলু। আতে আদি কবি, লুতে লুইপা। আর প্রাচীন কবি হচ্ছে কি, তিনি সব থেকে প্রাচীন। মানে এই যেই যতজন পদকর্তা আছে তাদের মধ্যে সব থেকে প্রাচীন বা আগের যিনি, তার নাম হচ্ছে শবরপা। আর প্রথম পদ লিখছে হচ্ছে লুইপা, সেই অর্থে সে হচ্ছে আদি কবি। তো আই গেস দুইটা পয়েন্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি। এখন আসলে বাঙালি কবি, সেটা হচ্ছে ভুসুকুপা। কারণ তিনি তার লেখার মধ্যে, পদের মধ্যে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তিনি একজন বাঙালি। আর ইনফ্যাক্ট তিনি নিজেকে দাবি করছেন যে তিনি বাঙালি কবি। এবং তিনি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। সব থেকে বেশি পদ লিখছে হচ্ছে কান্নপা, 13টি, আর তিনি লিখছে 8টি, দ্বিতীয় সর্বোচ্চ। তারপর দেখো লুইপা লিখছিল 2টা, আর প্রথমটাই তার। দেন দেখো যে মহিলা কবি একজন হচ্ছে, তার নাম কুক্কুরিপা।
কি নাম বললাম? কুক্কুরিপা। তো এই জন্য এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসে যে কে নিজেকে মহিলা হিসেবে, যদি এটা দাবি করেন নাই, বাট তার লেখার ধারা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি একজন মহিলা কবি। তো যদি বলা হয় চর্যাপদে পদ্যকর্তার মধ্যে সব থেকে বেশি পদকার, উত্তর হবে কান্নুপা। প্রথম পদকার, উত্তর হবে লুইপা। আদি কবিকে লুইপা, প্রাচীন কবিকে সবরপা, বাঙালি কবিকে বসুকোপা, মহিলা কবিকে কুক্কুরিপা। এই প্রত্যেকটা ইনফরমেশন সবাই মুখস্থ রাখবা। আর জাবিতে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে পেশা হিসেবে আসছিল, যে কার পেশা তোমার তাঁতি ছিল? বলো তো পেশা তাঁতি ছিল কোন পদকর্তার? বা ডেন্ডন পাপ। রাইট, এটা হচ্ছে ড্যান্ডন। এরকম ড্যান্ডন পা। ড্যান্ডন পা পেশায় তাঁতি ছিলেন। ঢে নয়ডো নো, এরকম ড্যান্ডন পা। আর আমাদের লাস্ট ভাইয়া টপিক আমি হচ্ছে গুগল করছিলাম এই কোনটা? জিনিসটা গুগল করেছিলাম তো ওইখানে কানহুপাকে তাঁতি দেখায়। না, আমি বলি ধরো পদকর্তা তো প্রায় অনেকজন, 23 24। এখন এখানে কয়েকজন আছে তোমার পেশায়, এক একজন রাজা আছে, আবার এক একজন তাঁতি আছে, এক একজন এমন আছে যাদের পেশা সম্পর্কে এক একজনের এক এক মতবাদ। তো যদি পরীক্ষা আসে যে পেশায় তাঁতি কে ছিলেন, এবং অপশনের মধ্যে তোমার কান্নুপা, লুইপা, ড্যান্ডন পা এবং অন্য কিছু থাকে, তখন ড্যান্ডন পা দিবা। আর কি যদি ভাই, ড্যান্ডন পা না থাকে তখন সেক্ষেত্রে কান্নুপা দিতে পারো। কথা বুঝতে আপনি পারছি আমি? কার কাছে? বলো। এই যে সাকিব মঞ্জুর, বুঝছো? জি ভাইয়া। ওকে। এখন আসলে চর্যাপদের প্রবাদ বাক্য। তো টোটাল প্রবাদ বাক্য এখানে আছে 6টা। কি বললাম? 6টা প্রবাদ বাক্য আছে। আমরা প্রত্যেকটাই পড়বো। প্রত্যেকটারই আলাদা আলাদা বিশেষত্ব আছে। দেখো, প্রথমটা কি বলছে? আপনা মাংসে হরিণা বৈরী। কথাটার অর্থ হচ্ছে যে হরিণের মাংসই তার জন্য শত্রু। এবং এটা কিন্তু রিয়েল লাইফেও প্রযোজ্য। হরিণকে মানুষজন শিকার করে কেন? বলো। মেরে ফেলে শিকার তার করে মানে কেন? হরিণের মাংসের জন্যই তো, রাইট? বা মানুষেরটা বাদই দাও, বাঘ তো হরিণ শিকার করে, বাঘ হরিণকে কেন শিকার করে? অনেক কিছুই তো আছে। হরিণ পাইলেই তো সে পেছনে ছুটে। কারণ কি? তার ওই মাংস খাওয়ার জন্য। তো এই যে তার নিজের মাংসই তার জন্য শত্রু হিসেবে কাজ করতেছে, ভালনারেবল পয়েন্ট, মানে ভলেটাইল করে ফেলতেছে তাকে। তো এই যেই প্রবাদটা দিছে হচ্ছে বসুকুপা, 6 নং পদটা তার, ওই পদে। এরপর দেখো আরেকটা, যে হাতের কঙ্কন মালাউ দাপন। এটা হচ্ছে সরহপার 32 নম্বর পদ। এটা অর্থ হচ্ছে হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয়, মানে যেটা তোমার কাছেই আছে সেটা দেখার জন্য কি তোমার আয়না লাগবে? এটার তাৎপর্য কি? যে তোমার সামনেই তোমাকে কেউ একজন ডিচ করতেছে, বাট তুমি তাও দেখতেছো না। হুম। বলো তো এটা, মানে কাইন্ড অফ অনেকটা ওই যে, মানে ইউ আর নট অন্ধ, বাট তুমি হচ্ছে ইউ আর নট ব্লাইন্ড অফ, ইউ আর ব্লাইন্ড টু, রাইট? ব্লাইন্ড অফ মানে কি বলো তো? ব্লাইন্ড অফ মানে কি আর ব্লাইন্ড টু মানে কি? আমি কিন্তু অ্যাডমিশনের প্রশ্নে জিজ্ঞেস করছি, এগুলো আসবে পরীক্ষায়। ব্লাইন্ড টু কি আর ব্লাইন্ড অফ কি? এই মেয়েরা কেউ একজন বলো, অনেকক্ষণ ধরে মেয়েদের রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বলো। ব্লাইন্ড টু দোষ হচ্ছে দেখেও না দেখা ওইটা। ইয়েস। কারো দোষ যখন দেখেও না দেখবা সেটা হচ্ছে ব্লাইন্ড টু। আর কেউ যদি অ্যাকচুয়ালি ব্লাইন্ড হয়, যে চোখ তার অন্ধ, তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্লাইন্ড অফ। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। সেখানেও এটাই বোঝাচ্ছে যে হাতের কাকন দেখার জন্য দর্পণ লাগে না। তো কাছের জিনিস বা কাছের কোনো কিছু বোঝার জন্য, সেটার জন্য যে খুব কঠিন কিছু করতে হবে তা কিন্তু না। আবার অনেক সময় যে তুমি কোনো কিছু বুঝতেছো না, মানে বুঝেও বুঝতেছো না, সেটা আবার পজিটিভলিও নেওয়া যেতে পারে। কোন অর্থে? ধরো তুমি তুমি স্মার্ট এনাফ যে তুমি এখন এটার জন্য রিয়েক্ট করবে না, বাট তুমি তোমার মাথায় নিছো বিষয়টা, তো ওইটাও এনাফ যে তুমি বুঝছো কে কি করতেছে। সবসময় যে রিয়েক্ট করতে হবে তাও না। তুমি ওইটার ফিউচারে নিজেকে ওই ক্ষেত্রে মানে সতর্ক রাখলেই হয়। নেক্সটটা দেখো, যে হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী। এটা ড্যান্ডন পার্ট, পেশায় যিনি তাঁতি ছিলেন ড্যান্ডন পা, 33 নম্বর পদ। তো এটা হচ্ছে কি, যে হাঁড়িতে ভাত নাই, মানে তোমার বাসায় ভাত নাই, চাল নাই, অথচ প্রতিদিন ধরো প্রেমিকরা এসে ভিড় করে। আবেশী কথাটার মানে হচ্ছে প্রেমিক। তো এখানে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি অতিথি। আবেশী মানে কি? অতিথি। তো অতিথি বলতে কি বোঝানো হচ্ছে? প্রেমিক বোঝানো হচ্ছে। তো ধরো তোমার বাসায় নাই ভাত, এখন মেহমান চলে আসে, তাহলে তোমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওইটাই বোঝাচ্ছে যে হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে, নীতি আবেশী। তারপরে দুহিল দুধ কি বেন্টে শ্যামায়।
এটা হচ্ছে কি, দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? তো এটা হচ্ছে যে তুমি এভাবে নিজেকে নিতে পারো যে তুমি কোন একটা কাজ করার পেছনে আগে ভাবতে হবে, ভেবে কাজ করতে হবে, তাই না? ডিসিশন মেক করার ক্ষেত্রে আগে চিন্তা করে তারপর ডিসিশন নিতে হবে। কারণ একবার যদি তুমি একটা কথা বলে ফেলো বা একটা কাজ করে ফেলো, তুমি তো সেটাকে ব্যাক নিতে পারবা না। এই জন্য দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, দ্যাট মিনস নো, তুমি পারবা না। তো এই জন্য এটাকে লিখছে, এটা লিখছে ড্যান্ডন পাতি তৃষ্ণাঙ্গ। এটা একটা প্রবাদ যেটা থেকে তুমি একটা মানে ইনসাইট পেতে পারো। তারপর দেখো, বর্ষণ গোহালি কিমো দুঠোট বলন্দে, এটা সরহপার 39 নম্বর পদ। এটার মানে কি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তাই না? তো এটাকে তুমি কিভাবে নিতে পারো যে একটা যদি দুষ্ট হয়ে দেখে যে তার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর ইনফ্যাক্ট এটাও আমরা অনেক সময় দেখি যে একটা জিনিস যদি তোমার কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সেটা তার চারপাশের অন্যান্য জিনিসকেও গ্রাফস করে করে ফেলে আর কি, নষ্ট করে ফেলে। তো এই জন্য দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আবার দেখো, আন চাহন্তে আন বিনঠা, এটা হচ্ছে অন্য চাহিতে অন্য বিনষ্ট। মানে এটার ব্যাখ্যা কি বলো তো, কে একজন? অন্য চাহিতে অন্য বিনষ্ট মানে কি বলতে পারবা? অন্য চাহিতে অন্য বেশি বিনষ্ট, লোভে অতি তাঁতি নষ্ট হয়। রাইট। এরকমই হইতে পারে Okay. যে তুমি যখন অনেক বেশি বেশি করবা তখন দেখা গেছে আর পাবা না, লস হয়ে যাবে। আচ্ছা, তো এই ছিল আর কি চর্যাপদের প্রবাদ বাক্যগুলা। এখানে অনেক সময় এমসিকিউ এভাবে আসে যে কয়টি প্রবাদ বাক্য ছিল, এই জন্য 6টা মনে রাখবা। আবার অনেক সময় প্রশ্ন এভাবেও আসে যে প্রবাদ বাক্যের মিনিংটা কি, মিনিংটা তুমি যেন ধরতে পারো, এই এখান থেকে কোশ্চেন আসে। আর মানে প্রবাদের যে লেখকগুলা, তাদের নামগুলো তোমরা একটু মনে রাখবা। আর সংখ্যাটা মনে না রাখলেও চলবে, বাট যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলবা, বাট মুখস্থ না করলেও চলবে। সংখ্যার ক্ষেত্রে এক্ষেত্রে ছাড় আছে, এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম। তো এই ছিল আমাদের প্রাচীন যুগের চর্যাপদের ফুল ক্লাস। অ্যান্ড এই প্রত্যেকটা ইনফরমেশন যদি তুমি মাথায় রাখতে পারো, তুমি জাবিতে যেখান থেকে কোশ্চেন করা হোক না কেন, জাবিতে খুব ডিপ লেভেল থেকে কোশ্চেন আসবে। চর্যাপদ থেকে তো প্রশ্ন যে কোনো ইউনিটেই থাকে, বি ইউনিটে থাকে, সি ইউনিটে থাকে, ইতে থাকে। তো এই যে ইউনিটগুলোতে তো যেহেতু কোশ্চেন আসতেছে, আর খুব ডিপ লেভেলে আসে। আমরা যদি অলরেডি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, আদার্স ইউনিভার্সিটিতে কি আসবে বলি, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনের নাম কি? তো এই কোশ্চেন দেওয়া না দেওয়া তো একই কথা, কারণ এমন কোন স্টুডেন্ট আছে যে এটা পারবে না? সবাই এটা পারবে, যেটা উত্তর চর্যাপদ, প্রাচীন নিদর্শন চর্যাপদ, উৎকৃষ্ট নিদর্শন চর্যাপদ। কিন্তু জাবিতে তো এই কোশ্চেন জীবনেও দিবে না, তোমাকে দিবে যে চর্যাপদের ভিতর থেকে ডিপ লেভেল, যে চম্পু কাব্য কি, তারপরে এই যে চর্যাপদের মধ্যে পদ থেকে প্রবাদ থেকে কোশ্চেন দিবে, বলবে যে পেশায় কে তাঁতি ছিল, বলবে তোমার এটার টিকা ব্যাখ্যাকারক কে, এটার কোন ছন্দে, এটা কোন মাত্রা, এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে, কত সালে, বা কে এটার নামের তাৎপর্য কি। তো এই প্রত্যেকটা ইনফরমেশন সবাই খুব ভালোভাবে মনে রাখবা। অ্যান্ড আমরা এভাবে করে প্রথমে লিটারেচারটা শেষ করে তারপরে গ্রামার পার্টে ঢুকবো আর কি। So, আমি একটু তোমাদের কাছ থেকে রিভিউ নিতে চাই। আমি কি ক্লাস এভাবেই আগাবো নাকি একটু দ্রুত আগাবো? কারণ আমি আজকে ক্লাস অনেক স্লোলি আগাইছি, বাট আমি ইউজুয়ালি এত স্লোলি ক্লাস নেই না, ফার্স্ট ক্লাস যেহেতু তাই অনেক স্লোলি নিছি। এখন তোমাদের ওপিনিয়ন কি? ভাইয়া ফার্স্টই নেন। এই যে নুসরাত, তুমি কি নতুন ব্যাচের না পুরনো ব্যাচের আগে শুনি? ভাইয়া আমি তো এই কয়দিন আগেই ভর্তি হয়েছিলাম, আপনি বলছেন যে নতুন ব্যাচেই কাউন্ট ও করবেন আচ্ছা, আমাকে। তাহলে ঠিক আছে, যেহেতু নতুন ব্যাচের স্টুডেন্টরা বলতেছো যে ফার্স্ট নিতে, তাহলে আমি ফার্স্ট নিব। আবার পরে বলতে পারবো না যে ভাই অনেক ফার্স্ট ফার্স্ট আগাচ্ছে। ঠিক আছে, এনিওয়ে, তোমাদের আজকে রাতে না না হচ্ছে ভাইয়া, ক্লাস এগুলো হবে। পড়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটু রাতে তাড়াতাড়ি নিলেই ভালো হয়। ওকে, সমস্যা নেই। আজকে রাতে তোমাদের ইংলিশের লেকচার হবে, আজকে যেহেতু ডাবল ক্লাস, আমি প্রবাবলি ক্লাসটা 9টা বা 10টার মধ্যে নিব আর কি। সো এখানে আমরা ইংলিশ লিটারেচারের ফিগার অফ স্পিচ টপিকটা খুব ডিটেলসে পড়বো। তো তোমরা সবাই একটু দেখে নিও, ঠিক আছে? এটাকে ফিগার অফ স্পিচও বলা হয়, লিটারেরি ডিভাইসও বলা হয়, লিটারেরি টার্মসও বলা হয়। তোমার কাছে যে রেফারেন্স আছে সেটা থেকে পড়ে নিলেই হবে। আর আজকের ক্লাসের রেফারেন্স কিন্তু অনেকগুলো ছিল। আমি এখানে অভিযাত্রী থেকে পড়াইছি, তারপরে অগ্রদূত বইটা থেকে পড়াইছি, যেটা জবের জন্য ফলো করা হয়। তো আমার এখানে যা ইনফরমেশন আছে এর বাহির থেকে কিছু পড়তে হবে না। আরেকটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের লেখা বই আর কি। মাহবুবুর আলম না মাহবুবুর রহমান, আই ডোন্ট নো, বাট বইটা অনেক বড়, অনেক সুন্দর বই। ওই বইটা হচ্ছে বেস্ট লিটারেচারের জন্য, কিন্তু অত বড় বই তো আর তোমরা লিটারেচারের জন্য নবম। পড়ো না, ঠিক আছে? তো
কয়েকটা বইয়ের এখানে ইনফরমেশন একসাথে অ্যামালগাম করে তারপর ক্লাসটা হয়েছে আর কি। তো তোমরা যেটা করবা, স্লাইডটা আমি দিয়ে দিব, রেকর্ডটা দিয়ে দিব, তোমরা নিজেরা সুন্দর করে নোট তৈরি করতে পারো, বা এই যে স্লাইডও যদি তুমি আহ, আমার স্লাইডে কিন্তু এক একটা নোট বলা যায় অনেক সুন্দর করে দেওয়া, তো এখান থেকেও পড়ে নিতে পারো। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট। আর লিটারেচারের জন্য যদি বলো যে না ভাই আমার বই কেনাতে কোনো অসুবিধা নেই, আমি বই অবশ্যই কিনতে পারি, যে কোনো বই কিনতে পারি, আপনি আমাকে সাজেস্ট করেন ভালো বই, তাহলে আমি বলবো যে লিটারেচার পার্টটা হচ্ছে অগ্রদূত বইটা খুব সুন্দর করে দেওয়া, এই জন্য অগ্রদূত বইটা কিনতে পারো। ওটা চাকরির জন্য লেখা হয়, অ্যাডমিশনের জন্য না, মানে লাইব্রেরিতে পাবা। আর যদি না কিনো তাও সমস্যা নেই, মানে অ্যাডভান্স প্রিপারেশন, মানে এক্সট্রা, তুমি তোমার সময় আছে, তুমি পড়তে চাচ্ছ, বা তোমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো বই চাচ্ছ লিটারেচারের জন্য, আগ্রহ আছে লিটারেচার নিয়ে পড়ার, তাহলে ওই বইটা তুমি পড়তে পারো। ঠিক আছে। আর আমার ব্যাচে কিন্তু আমি অলরেডি ওই বই থেকে ইনফরমেশন সব কভার করে দিছি, সবকিছুই কভার করে দিছি ওই বইয়ের মধ্যে যা আছে। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, রাত্রে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।